বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমার অষ্টম শ্রেণীর দ্বিতীয় ক্লাসে। পরিমাপের উপর আমি তোমাদের প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাসটি নিব। আশা করি প্রথম ক্লাসের উপর আমার অধিকাংশ অনেক স্টুডেন্টরাই হোমওয়ার্ক জমা দিয়েছে। আমি যারা জমা দিয়েছে সবার অঙ্ক হয়েছে, আমি সবাইকে বলেছি দারুণ হয়েছে। ধন্যবাদ যারা হোমওয়ার্ক জমা দিয়েছো। আর যারা হোমওয়ার্ক জমা দেওনি তারা আজকে যারা ক্লাস করবে সবাই আশা করি আজকের হোমওয়ার্কগুলো জমা দিবে, এবং আশা করি তোমরা আমার প্রথম ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছিলে। তারই ধারাবাহিকতায় আজকের অঙ্কগুলো বুঝতে পারবে। যদি সম্ভব হয় আমরা আজকে শেষ করার চেষ্টা করব, না হলে আরেকটা ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সৃজনশীল করাবো, যার মধ্য দিয়ে আমাদের পরিমাপ অধ্যায় শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম ক্লাসে তোমাদের কিছু সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা তোমাদের অনুশীলনী 3-এর উপর 17 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলি। মেন বই থেকে তোমাদের আরো কয়েকটা সমস্যার সমাধান করে দিচ্ছি, তারপর আমি সৃজনশীল নিয়ে কথা বলবো। দেখো 17 নম্বর অঙ্কে আছে একটি চৌবাচ্চায় চাই, তোমরা প্রশ্নটা ফলো করবা, পরে দেখবা। একটা চৌবাচ্চায় চাই, হাসিব করছো, শেয়ার করছো, থ্যাংক ইউ। একটা চৌবাচ্চায় 1920 লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য হলো 2.56 এবং প্রস্থ হলো 2.5, তাহলে এর গভীরতা কত? অথবা প্রস্থ হচ্ছে 2.56, গভীরতা হচ্ছে 2.5, তাহলে দৈর্ঘ্য কত? চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা বলি যে আমরা জানি শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম আয়তনের একক দুই ধরনের, একটা হলো ঘনমিটার আর একটা হলো লিটার। তো আমাদের এখানে চৌবাচ্চায় 1920 লিটার পানি দেওয়া আছে, এটা আয়তনের লিটার এককে দেওয়া আছে। তাই আমরা কি জানি? আমরা জানি যে 1000 লিটার, এটা আমি তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। আমরা এটা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। 1000 লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং আমরা যদি বলি 1 লিটার সমান কত, তাহলে উপরে 1 নিচে হলো 1000 ঘনমিটার। সুতরাং প্রশ্নে যেটা আছে 1920 লিটার সমান 1 গুণন 1920 আর নিচে হচ্ছে 1000, হ্যাঁ, ঘনমিটার। তো আমরা যদি 1920 কে 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাবো? আমরা 1920 কে যদি 1000 দিয়ে ভাগ করে দেই আমরা পাবো 1920 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা 1.92 ঘনমিটার পাবো। 1.92 ঘনমিটার 1000 দিয়ে 1920 কে ভাগ করে দিলে, উপরে 1 আছে। তাহলে আমরা বলতে পারি চৌবাচ্চায় যেহেতু পানি ধরে 1920 লিটার, তাহলে চৌবাচ্চা 1920 লিটারকে আমরা ঘনমিটারে পরিণত করেছি, সেটা হচ্ছে 1.92 ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ চৌবাচ্চার আয়তন হচ্ছে 1.92 ঘনমিটার। 1.92 ঘনমিটার। এখন দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। প্রশ্নটা হয়তো এরকম যে দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থ, দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থ 2.56 মিটার, চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা
2.5। আমাদের কাছে চেয়েছে চৌবাচ্চার দৈর্ঘ্য কত। হ্যাঁ, চৌবাচ্চার দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান, চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা যেটা সেটি হলো গভীরতা। তাহলে সুতরাং আমরা চৌবাচ্চার আয়তন বের করেছি 1.2 ঘনমিটার। আচ্ছা, আমার কাছে তো বইটা নাই, প্রশ্ন আমার কাছে যতটুকু মনে হচ্ছে 1902 না, ওটা 19,200 হবে। 19,200 যদি দেওয়া থাকে পানির আয়তন, তাহলে প্রশ্নটা এরকম, আমরা যদি 1000 দিয়ে 19,200 কে ভাগ করে দেই তাহলে 19.2 পাওয়া যাবে ঘনমিটার। তোমরা একটু পিছনে ফিরে গিয়ে দেখো, আমরা যেখানে বলেছিলাম চৌবাচ্চায় পানি ধরে, যেটা চৌবাচ্চায় পানি ধরছিল 1920 বলেছিলাম, সেটা 19,200 হবে সম্ভবত, কারণ আমি এখানে হিসাব দেখে বুঝতে পারতাছি। তোমরা একটু বইটা দেখে ঠিক করে নিও। তাহলে 1000 দিয়ে 19,200 কে ভাগ করলে 19.2 ঘনমিটার পাওয়া যাবে। তাহলে আমরা এখানে 19.2 ঘনমিটার এই পাশে বসায় দিলাম। চৌবাচ্চার আয়তনের জায়গায় 19.2 সমান দৈর্ঘ্য আমাদের কাছে নেই, তাহলে দৈর্ঘ্য লিখে দিলাম, গুণ প্রস্থ পেয়েছি আমরা 2.56, গুণ উচ্চতা বা গভীরতা আমরা লিখে দিলাম 2.5। তাহলে আমরা বাদে লিখতে পারি 19.2 সমান দৈর্ঘ্য গুণ 2.56, আর 2.5 গুণ করে দেখি কত হয়। 2.56 গুণ 2.5, 6.4। তাহলে দৈর্ঘ্য গুণ 6.4, বা এখন দৈর্ঘ্যের সাথে 6.4 এখানে গুণ আকারে আছে, এটা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হবে। তাহলে আমরা পেতে পারি দৈর্ঘ্য সমান উপরে 19, এই 19.2 হলো উপরে, নিচে হলো 6.4। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্য সমান 19.4 কে আমরা 19.2 ভাগ 6.4, 3 পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এখানে একক ব্যবহার করতে পারি। আমাদের অঙ্কের মধ্যে একক ছিল মিটার, 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 তাহলে দৈর্ঘ্য সমান আমরা এখানে লিখতে পারি 3 মিটার। সো শেষে আমাদের যেহেতু দৈর্ঘ্য বের করতে বলেছিল, চৌবাচ্চার দৈর্ঘ্য আমরা বের করে ফেলেছি। শেষে আমরা ফিনিশিং দিতে পারি এভাবে যে সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার। ধন্যবাদ, অঙ্কটা শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করাবো, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কের মতো করে অনেক অঙ্কের পরীক্ষাতে আসে, তোমরা একটু ভালোভাবে দেখো প্রশ্নটা, তোমরা একটু ফলো করো প্রশ্নে কি আছে। প্রশ্নে হলো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটা স্বর্ণের ভারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। সেটা ওজন কত এটা বের করতে হবে আমাদের। তো আমরা লিখি, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। স্বর্ণের বারের প্রস্থ, স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার। স্বর্ণের বারের উচ্চতা
দৈর্ঘ্য 6.8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6.4 সেন্টিমিটার। স্বর্ণের ভারের উচ্চতাটা আমরা একটা ব্যবহার করতেছি, তোমরা বই দেখি হিসাবটা ওইভাবে করে নিও। আমার বইটা সাথে নেই, খুব সম্ভব আমরা 5 সেন্টিমিটার দিয়ে করছি, হয়তো অন্য কিছু হতে পারে। তোমরা এটা এভাবে করে নাও সংখ্যাটা, পরে তোমরা সংখ্যাটা চেঞ্জ করে ঠিক করে নিও। তো দৈর্ঘ্য 7.8 ব্যবহার করলাম, প্রস্থ 6.4 এবং উচ্চতা ধরে নিলাম আমরা 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং স্বর্ণের ভারের আয়তনের সূত্র জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 7.8 গুণ 6.4 গুণ 6.4 গুণ 5, আমরা এটা ব্যবহার করলাম, 5 ব্যবহার করলাম উচ্চতাটা, ঘন সেন্টিমিটার। তো আমরা গুণ করে দিই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে আমরা আয়তন পেয়ে যাব 6.4 into 5, 249.6 ঘন সেন্টিমিটার, 249.6 ঘন সেন্টিমিটার। এটা পেলাম আমরা স্বর্ণের ভারের আয়তন। তো এই স্বর্ণের ভারটা যদি পানির মধ্যে রাখা হয়, এই পরিমাণ আয়তন দখল করবে, তাহলে পানির সাথে কম্পেয়ার করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা দেখব এই আয়তনের পানি হলে তার ওজন কত হতো। তারপর আমরা স্বর্ণ যেহেতু পানির তুলনায় 19.3 গুণ ভারী, এজন্য আমরা পানির ওজনকে এই স্বর্ণ 19.3 গুণ ভারী এটা দিয়ে গুণ করলে আমরা স্বর্ণের ওজন পেয়ে যাব, স্বর্ণের ভারের ওজন পেয়ে যাব। এখন আমরা বলবো যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, আমরা এটা জানি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, শিখিয়েছিলাম তোমাদের। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। বিশুদ্ধ কথাটা লিখলে ভালো হয়, তোমরা লিখে নাও, বিশুদ্ধ পানির ওজন সমান 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। সুতরাং আমরা যদি এটা ব্যবহার করি, 2.49.6 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 1 গুণ 249.6 গ্রাম। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, আমরা এটাই লিখতে পারি 249.6 গ্রাম। তাহলে স্বর্ণ কম্পেয়ার করে পানির সাথে যদি কম্পেয়ার করি, স্বর্ণ যে পরিমাণ আয়তন দখল করবে সেই আয়তনের পানির ওজন হলো 249.6 গ্রাম। কিন্তু আমরা এটা প্রশ্নে বলা ছিল যে স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা 19.3 গুণ ভারী ব্যাপারটা ব্যবহার করলেই আমরা স্বর্ণের ওজন পেয়ে যাব। যেহেতু স্বর্ণ, এই কথাটা তোমরা লিখে নিবা, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং উক্ত স্বর্ণের বারের ওজন, আমরা কিন্তু এখনই ওজন পেয়ে যাচ্ছি। তো আমরা আয়তন পেয়েছিলাম 249.6, আর স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী ছিল? 19.3 গুণ ভারী ছিল। হ্যাঁ, আমরা পেয়েছিলাম 249.6 গ্রাম, তার সাথে আমরা 19.3 গুণ করে দিলাম, তাহলে এটাও গ্রামে পরিণত হলো। তো 249.6 কে 19.3 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা স্বর্ণের বারের ওজন পেয়ে যাব 249.6। এটাকে আমরা গুণ করব 19.3 দিয়ে। দেখো রেজাল্ট চলে এসেছে 4817.28, 4817.28 গ্রাম, 4817.28 গ্রাম। এখন হিসাবে যেহেতু আর কোনো অবশিষ্ট অংশ নেই, দশমিকের পরে যেহেতু আমরা কোনো অংশ অ্যাভয়েড করিনি, এর জন্য আমরা
প্রায় লেখার কথা, প্রায় কথাটা লেখার কোনো দরকার নাই, আমরা পুরো রেজাল্টটাই লিখেছি, যার কারণে আমরা তো গ্রাম লিখে দিতে পারি। এখন কখনো কখনো প্রশ্ন হতে পারে ওজন কত গ্রাম, ওজন কত গ্রাম, তাহলে কত গ্রাম হয়ে গেছে। যদি শুধু বলে ওজন, তাহলে তোমরা গ্রামে বের করতে পারো, আবার কিলোগ্রামে বের করতে পারো। আর কখনো যদি বলে দেয় স্বর্ণের ভারের ওজন কত কিলোগ্রাম, তখন কিন্তু ঠিক কিলোগ্রামে বের করতে হবে। তখন আমরা কি করব, এখানে যে পরিমাপটা পেয়েছি আমরা 4817.28 গ্রাম, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই, তোমরা জানো এটা কিলোগ্রামে পরিণত হয়ে যাবে। সো রেজাল্টে যদি কোনো ডিমান্ড করে, প্রশ্নে যদি কোনো ডিমান্ড করে গ্রাম অথবা কিলোগ্রাম, তাহলে তোমরা সেই অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমরা অ্যানসার করার চেষ্টা করবে। কেমন? আমরা এটা ভাগ করে দিলে রেজাল্ট পেয়ে যাচ্ছি 4.81728 কিলোগ্রাম। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমাদের এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আমরা পরবর্তী সমস্যা নিয়ে কথা বলি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ, আমরা অঙ্কটা শেষ করছি। এই সমস্যার সাথে কম্পারেটিভলি একটা সমস্যা আমি তোমাদের এখনই উঠাই দিতেছি, তোমরা একটু লিখে নাও। এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে জমা দিবে, এটা তোমরা হোমওয়ার্ক করে জমা দিবে, এই ধরনের অঙ্ক আসে। প্রশ্নটা হলো লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। লোহা যদি পানির তুলনায় 7.5 গুণ ভারী হয়, এর সাথে একটি আয়তাকার লোহার দণ্ডের দৈর্ঘ্য ধরো 7 সেন্টিমিটার, প্রস্থ হলো 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তোমরা উক্ত লোহার দণ্ডের ওজন কত কিলোগ্রাম এটা বের করবে। উক্ত লোহার দণ্ডের ওজন কত কিলোগ্রাম এটা তোমরা বের করবে। সিমিলার একটা প্রশ্ন আমি তোমাদের করলাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তোমরা এটা আমাকে পরে হোমওয়ার্ক করে জমা দিবে, আমি দেখে দেব। ধন্যবাদ। পরের সমস্যায় যাচ্ছি, আমরা মুছে দিচ্ছি। যে লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, একটি আয়তাকার লোহার দণ্ডের দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার যদি হয়, তাহলে উক্ত লোহার দণ্ডের ওজন কত কিলোগ্রাম? এবার আসো আমরা 20 নাম্বার একটা সমস্যা আছে, সেটা নিয়ে একটু কথা বলি। 20 নাম্বার প্রশ্নটা হচ্ছে 20 নাম্বার একটু মনে করতেছি। প্রশ্নটা হলো সময় একটু কম আছে, তাহলে তোমরা 20 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট করার চেষ্টা করবে। যতটুকু সময় আছে আমরা একটা সৃজনশীল করানোর ইচ্ছা ছিল, আমি একটা সৃজনশীল নিয়ে একটু কথা বলি। সিমিলারলি তোমাদের বইয়ে আরো একটা সৃজনশীল আছে, তোমরা সেটাও একটু দেখবা, করার চেষ্টা করবা। আমরা 29 নম্বর সৃজনশীলটা নিয়ে একটু কথা বলি। 29 নম্বর সৃজনশীলটা দেখো, একটা প্রশ্ন আছে যে একটি গড়ের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 অংশ এবং সেই গড়ের দৈর্ঘ্য 15 মিটার আর উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তারপরে সাথে সিমিলারিটি আরেকটা কথা আছে যে মেঝের চতুর্দিক দিয়ে 1 মিটার করে ফাঁকা রেখে একটা 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। আবার বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। এটা হলো প্রশ্ন, এটা হলো তোমাদের উদ্দীপকটা। আমি উদ্দীপকটা লিখে দিচ্ছি না, কারণ এটা বইয়ে আছে। আমরা সমস্যাটা সমাধান করে দিচ্ছি। প্রশ্নটা হলো যে ক নম্বরের প্রশ্ন হলো গড়ের পরিসীমা কত। চলো আমরা গড়ের পরিসীমাটা বের করি। তো প্রথমে বলা আছে, প্রশ্নে তোমরা দেখবা বলা আছে আয়তাকার গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে, গড়ের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 15 মিটার। গড়ের দৈর্ঘ্য 15 মিটার।
এবং প্রশ্নে বলেছিল প্রস্থ হচ্ছে গড়ের দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে আমরা সুতরাং গড়ের প্রস্থটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। গড়ের প্রস্থ কত হবে? গড়ের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের, তাহলে আমরা লিখতে পারি 15 এর দৈর্ঘ্যের 3/2 অংশ, 3/2 অংশ এরকম আছে। তাহলে এটা আমরা দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করে প্রশ্নটা পেয়ে যাচ্ছি। 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে, 5 দুগুণে হবে 10। গড়ের দৈর্ঘ্য যদি 15 মিটার আর প্রস্থ যদি 10 মিটার হয়, তাহলে আমরা খুব ইজিলি গড়ের পরিসীমাটা বের করে ফেলতে পারি। প্রথম ক্লাসে আমি তোমাদের সূত্র শিখিয়েছিলাম, আশা করি মনে আছে। গড়ের পরিসীমার সূত্রটা কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 15, প্রস্থ পেয়েছি 10। কেমন? তাহলে 2 গুণ 10 আর 15 যোগ করলে হচ্ছে কত? 25 মিটার সমান 50 মিটার। এটা আমরা পেয়ে গেলাম, ঘরের পরিসীমা পেয়ে গেলাম। কেমন? খুব সহজ, তাই না? তাহলে খ নম্বরের প্রশ্ন কি করেছে একটু তোমরা দেখো। খ নম্বর প্রশ্ন করেছে ঘরে 50 সেন্টিমিটার বর্গাকার পাথরের কথা যে বলেছে, সেই ঘরটা মেঝে বাধাই করতে কতগুলো পাথরের প্রয়োজন হবে সেটা তোমাদের প্রশ্ন করেছে। আমরা এবার পাথরের সংখ্যা বের করব। তো তোমাদের খেয়াল করতে হবে ঘরের মেঝের চতুর্দিক দিয়ে কিন্তু এক মিটার করে বাদ দিয়ে পরে পাথর বসানো হয়েছে। তাহলে কতগুলা পাথর লাগবে? তো আমরা কিন্তু অলরেডি দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের হাতে আছে। আমরা এখানে বলতে পারি যে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, এবং আমরা কতে বের করেছিলাম গড়ের প্রস্থ। এটা না বললেও সমস্যা নাই, ক হতে পাই বলতে পারো, না বললেও সমস্যা নাই, 10 মিটার। তাহলে আমরা এখানে যদি বলি গড়ের ক্ষেত্রফল, গড়ের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল বলতে মেঝের ক্ষেত্রফলই বোঝায়। কেমন? ক্ষেত্রফল বলতে মেঝের ক্ষেত্রফলই বোঝায়। আমরা তাহলে এখানে ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। 15 আর 10 গুণ করে দাও, তাহলে বর্গ মিটার। আমরা বর্গ মিটার, ঘরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা এত বর্গ মিটার, 150 বর্গ মিটার। এখন আমাদের এই ব্যাপারটা খেয়াল করতে হবে, ঘরের মেঝে আমরা ঘরের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, সেখান থেকে আমরা ঘরের এখানে বলা যায় ইচ্ছা করলে ঘরের দৈর্ঘ্য এত মিটার, ঘরের প্রস্থ এত মিটার, ইচ্ছা করলে এটাও বলতে পারো যে ঘরের মেঝের ক্ষেত্রফল, না বললেও সমস্যা নাই। ক্ষেত্রফল বলতে অবশ্য মেঝের ক্ষেত্রফলই বোঝাবে। ঘরের মেঝের ক্ষেত্রফল যদি আমরা 150 মিটার বের করে থাকি, তো সেখানে বলছে চতুর্দিক দিয়ে 1 মিটার করে বাদ দিয়ে, দেখো চতুর্দিক দিয়ে 1 মিটার করে বাদ দিয়ে 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার এভাবে 1 মিটার করে বাদ দিয়ে তারপরে কিন্তু বর্গাকার পাথর বসানো হয়েছে। কেমন? তাহলে আমরা 1 মিটার বাদ দিয়ে যদি এবার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ বের করি, যে ঘরের এখন বলতাছি যে ঘরের মেঝের চারদিকে ঘরের মেঝের চারদিকে 1 মিটার করে বাদ দিয়ে অবশিষ্ট, এটা আমরা বলবো অবশিষ্ট, অবশিষ্ট মেঝের দৈর্ঘ্য কতটুকু থাকবে সেটা লেখো তোমরা। অবশিষ্ট মেঝের দৈর্ঘ্য দেখো, মেঝের দৈর্ঘ্য ছিল 15, সেখান থেকে দুই পাশ দিয়ে 1 1 করে বাদ গেলে উপরে 1 নিচে 1 এইদিকে 1 এইদিকে 1 এই হিসাবে 1 গুণ 2, দুই দিক দিয়ে আমি শিখাইছিলাম তোমাদের এইভাবে করার জন্য। তাহলে 15 বিয়োগ হবে কত? 2। 15 থেকে 2 চলে গেলে কত থাকবে? 13 থাকবে, 13 মিটার। একই রকম করে আমরা উপরে বলেই দিয়েছি বাদ দিয়ে অবশিষ্ট মেঝের দৈর্ঘ্য আর অবশিষ্ট মেঝের প্রস্থ। মেঝের দৈর্ঘ্যের নিচে তোমরা লেখো মেঝের প্রস্থ কত থাকতেছে। একই রকম করে 10 বিয়োগ 1 গুণ 2 মানে 2 হবে। কেমন? তো 10 থেকে 2 চলে গেলে 8 থাকবে। সুতরাং অবশিষ্ট মেঝের ক্ষেত্রফল কত হবে? অবশিষ্ট মেঝের ক্ষেত্রফল পাবো আমরা কত? 13 গুণ 8। কেমন? 13 গুণ 8 বর্গ মিটার, কারণ অবশিষ্ট মেঝের দৈর্ঘ্য ছিল 13, প্রস্থ ছিল 8। আমরা গুণ করে দিয়ে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। 3 8 24 এর 4, 8 কে 8 আর 3 হচ্ছে 11, 114 বর্গ মিটার। কেমন?
114 বর্গ মিটার, সরি ভুল হয়েছে, 3 8 24 আর হাতের 2 ছিল, 3 8 24 এর 4 হাতের 2 ছিল, 8 কে 8 আর 2 10, 104, 114 হবে না, 104 হবে। তো ধন্যবাদ। এখন আমরা তাহলে আমরা এখন মেজের অবশিষ্ট যে মেজের অংশটা সেটা আমরা পেয়েছি। তাহলে আমাদের এতটুকু অংশ পাথর বসাতে হবে, এতটুকু অংশে পাথর বসাতে হবে। ঠিক আছে, তাহলে এতটুকু অংশে আমরা পাথর বসাবো। এখন দেওয়া আছে বর্গাকার পাথরের, দেওয়া আছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল তো দেওয়া নেই, বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা দেওয়া আছে। দেওয়া আছে বর্গাকার পাথরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আমরা যেহেতু ওখানে বর্গ মিটার বের করেছি, তাহলে এখানেও আমরা এই সেন্টিমিটারটাকে বর্গ মিটার মিটারে পরিণত করে নিচ্ছি। 100 দিয়ে ভাগ করলে আমরা মিটার পেয়ে যাব, 0.5 মিটার পেয়ে যাব। সেন্টিমিটার থেকে আমাদের মিটার হয়ে গেল, মিটার হয়ে গেল। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করে নিই। আমরা যেহেতু অবশিষ্ট মেজের ক্ষেত্রফল বের করেছি, আমরা তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। সুতরাং বর্গাকার পাথরের এখানেই ব্যবহার করছি আমরা, সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল, সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে, বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে 0.5, তার পাওয়ারে 2 করতে হবে, বর্গ করতে হবে। হ্যাঁ, বর্গ মিটার, বর্গ মিটার। কত পাবো আমরা রেজাল্ট, 0.25 বর্গ মিটার। এটা হলো একটি পাথরের ক্ষেত্রফল। তাহলে যতটুকু মেঝে বাধাই করতে হবে তার ক্ষেত্রফলকে আমরা যদি একটি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা কতগুলো পাথর লাগবে বের হয়ে যাবে। সুতরাং মেঝের অবশিষ্ট অংশটুকু বাধাই করতে পাথরের প্রয়োজন বা পাথর লাগবে, ভাগ করে দিই, বের হয়ে যাবে। পাথর লাগবে আমরা পেয়েছিলাম 104, আর আমরা নিচে বর্গ প্রত্যেকটা পাথরের ক্ষেত্রফল পেয়েছি এত টি। কেমন, আমরা যদি 104 কে 0.25 দিয়ে ভাগ করে দিই, 104 ভাগ 0.25, 416টি পাথর লাগবে। এটা উত্তর। মেঝে বাধাই করতে 416টি পাথর লাগবে। কেমন, মেঝের অবশিষ্ট অংশটুকু বাধাই করতে বলিনি, বাধাই করতে পাথর লাগবে এতটি। অবশিষ্ট অংশ কেন বললাম, কারণ ওই চতুর্দিকে 1 মিটার করে আমরা বাদ দিয়ে রেখেছিলাম, এই জন্য অবশিষ্ট অংশ বললাম। আরেকটা ব্যাপার, আমি শুরুতে অবশ্য ঘরের মেঝের পুরোটা ক্ষেত্রফল বের করে নিয়েছি, সেই ক্ষেত্রফল বের করার আসলে কোনো দরকার ছিল না, কারণ আমরা হচ্ছে যে চতুর্দিকে 1 মিটার করে বাদ দিয়ে ভিতরে যে অংশটুকু থাকে সেই অংশের ক্ষেত্রফল শুধু বের করলে চলবে। সেই অংশের ক্ষেত্রফলকে আমরা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কতগুলো পাথর লাগবে বের হয়ে যাবে। তো তোমরা প্রথমে যে ক্ষেত্রফল বের করেছিলাম সেটা লিখো না। আসো আমরা গ নম্বরে, তোমরা সময় শেষ দিকে চলে এসেছি আমরা। তোমরা গ নম্বর অঙ্কটা করার জন্য দেখো আমরা ওইরকম সিমিলার অঙ্ক করিয়েছি। আমরা আজকে যে 18 নম্বর অঙ্ক করালাম, স্বর্ণ পানি তুলনায় 19.3 গুণ বাড়ি, অনেকটা এরকমই অঙ্ক। কেননা গড়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। গড়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আমরা তাহলে গড়ের আয়তন বের করতে পারবো। আসলে গড়ের আয়তনের মধ্যেই বাতাস থাকে। দেখো গড়ের মধ্যে যতটুকু শূন্যস্থান থাকে সেটাতে কিন্তু বাতাস অবস্থান করে। তাহলে গড়ের যেটা আয়তন, যেটা গড়ের মধ্যে শূন্যস্থান, সেটা হলো বাতাসের পরিমাণ। সেই বাতাসের আয়তন আমরা বের করে নিব। কেমন, বাতাসের আয়তন বের করতে হলে তাহলে গড়ের দৈর্ঘ্য আছে 15, প্রস্থ আছে 4, তারপর গড়ের উচ্চতাও দেওয়া আছে। এটা দিয়ে আমরা গড়ের আয়তন বের করে নিব, তার মানে বাতাসের আয়তন পেয়ে যাবো। এই বাতাসের আয়তন পানির তুলনায় কত গুণ ভারী বলছে, 0.00129। এটা দিয়ে গুণ করলে তোমরা বাতাসের ওজন পেয়ে যাবা। কেমন, আমরা ওই ঘন সেন্টিমিটারে পরিণত করে নিবা আয়তনকে। ধন্যবাদ সবাইকে।
হ্যাঁ, ওটা তোমাদের বাড়ির কাজ। এর আগে আরেকটা বাড়ির কাজ দিয়েছিলাম, এই সম্পূর্ণ সৃজনশীলটা করে গ নাম্বার সহ আমাকে দেখাবে, আর এটা আমি যে 18 নাম্বারের সাথে সামঞ্জস্য রেখে যে বাড়ির কাজটা দিয়েছি সেটাও করে দেখাবে। কেমন বন্ধুরা? আমরা হয়তো আরেকটা ক্লাসে আরো কিছু সৃজনশীল তোমাদের করানোর চেষ্টা করব, এবং তোমরা আশা করি আমাদের সাথে থাকলে, ক্লাসগুলো করলে, এগুলো ফলো করলে তোমরা অবশ্যই ভালো করবে, পরীক্ষাতেও কমন পাবে, তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, ভালো করে পড়ালেখা করো, ভালো থাকো। সবার জন্য শুভকামনা, এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।